গত লাস্ট ক্লাস পর্যন্ত কথা বলা হয়েছে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নিয়ে, মনে আছে? অ্যালগরিদম কি ছিল যে ভাই দেখো কোনো সমস্যা সমাধানের জন্য যুক্তিসম্মত ধারাবাহিক বর্ণনাকে অ্যালগরিদম বলে। আমি আবারও বলছি, কোনো সমস্যা সমাধানের জন্য যুক্তিসম্মত ধারাবাহিক বর্ণনাকে অ্যালগরিদম বলে। আর অ্যালগরিদমকে যখন চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তখন সেটাকে ফ্লোচার্ট বলে। মানে অ্যালগরিদমের যে যুক্তিগুলো এটা স্টেপ বাই স্টেপ চিত্রের মাধ্যমে প্রকাশ করাটা হচ্ছে ফ্লোচার্ট। তো ফ্লোচার্ট করার জন্য ফ্লোচার্টকে আবার দুই ভাগে ভাগ করা যায়। গত ক্লাসে বলেছিলাম যে প্রথমত হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট আর দ্বিতীয়ত হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। সবাই একসাথে ফ্লোচার্টকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। এক নাম্বার সিস্টেম ফ্লোচার্ট আর দুই নাম্বার প্রোগ্রাম ফ্লোচার্ট। সো প্রোগ্রাম ফ্লোচার্টের বিভিন্ন প্রতীক ছিল, গত ক্লাসে সেগুলো নিয়ে কথা বলছিলাম। তো প্রথমেই এরকম ডিমের মতো একটা প্রতীক ছিল, দেখো এরকম ডিমের মতো একটা প্রতীক ছিল। এই প্রতীকটার নাম হচ্ছে টার্মিনাল প্রতীক। সবাই একসাথে, নাম কি? টার্মিনাল প্রতীক। এই প্রতীকটা ব্যবহার করা হয় প্রোগ্রামের শুরু এবং শেষ বোঝাতে। সবাই একসাথে, প্রোগ্রামের শুরু এবং শেষ বোঝাতে। তারপর এরকম সামন্ত্রিকের মতো একটা প্রতীক ছিল, সামন্ত্রিক প্রতীক। এটা ব্যবহার করা হয় আসলে ইনপুট গ্রহণ এবং আউটপুট প্রদর্শনের জন্য। সামন্ত্রিক প্রতীকটা কেন ব্যবহার করা হয়? ইনপুট গ্রহণ এবং আউটপুট প্রদর্শনের জন্য, মনে রাখো। হ্যাঁ, তারপর এরকম একটা প্রতীক ছিল, প্রতীকটার নাম হচ্ছে আয়তক্ষেত্র প্রতীক। সবাই একসাথে, নাম কি? আয়তক্ষেত্র প্রতীক। এই আয়তক্ষেত্র প্রতীকটা ব্যবহার করা হয় প্রোগ্রামে প্রক্রিয়াকরণ বা প্রসেসিং এর জন্য। সবাই একসাথে, প্রক্রিয়াকরণ বা প্রসেসিং এর জন্য। তারপর এরকম হীরক বা ডায়মন্ড আকৃতির একটা প্রতীক ছিল। এই প্রতীকটার নাম হচ্ছে সিদ্ধান্ত প্রতীক। সবাই একসাথে, কি প্রতীক? সিদ্ধান্ত প্রতীক। এটা প্রোগ্রামে সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, আচ্ছা। তারপর একটা প্রতীক ছিল এরকম গোল ডিমের মতো। এই প্রতীকটার নাম হচ্ছে সংযোগ প্রতীক। সবাই একসাথে, কি প্রতীক? সংযোগ প্রতীক। ভাই কেন ব্যবহার করা হয়? সংযোগ বোঝাতে ব্যবহার করা হয়। তারপর এরকম একটা প্রতীক ছিল তীর চিহ্নের মতো। এই প্রতীকটার নাম হচ্ছে প্রবাহের দিক প্রতীক। সবাই একসাথে, প্রবাহের দিক প্রতীক। হ্যাঁ, তো ভাই ফ্লোচার্ট করতে গেলে, অ্যালগরিদমে ফ্লোচার্ট করতে গেলে আমরা আজকের ক্লাসে যতগুলো আইটেম পড়ব সবগুলো করার জন্য হাতে গোনা মাত্র এই 1 2 3 4 5 6 এই 6টা প্রতীকের নাম এবং 6টা প্রতীকের কাজ যদি তুমি জানো তাহলে যে কোনো অ্যালগরিদম ফ্লোচার্ট তুমি করতে পারো। আজকের ক্লাসে আমরা যতগুলো পড়ব, কথা বোঝা গেছে? আচ্ছা, তাহলে সবাই একসাথে শেষবারের মতো বলছি, সাম্য পড়ে দেখো, শেষবারের মতো বলছি। সবাই একসাথে যে ডিমের মতো যে প্রতীকটা দেখা যাচ্ছে, প্রতীকটার নাম টার্মিনাল প্রতীক। ব্যবহার করা হয় প্রোগ্রামের শুরু এবং শেষ বোঝাতে। মনে থাকবে কিনা বলো? সবাই একসাথে, প্রোগ্রামের শুরু এবং শেষ বোঝাতে। সামন্ত্রিক আকৃতির যে প্রতীকটা দেখা যায়, পিছনের দিকে বসো একটু। সামন্ত্রিক আকৃতির যে, সামনে মেসে বসতে পারো, সামনে মেসে বসতে পারো। আচ্ছা বসো। সামন্ত্রিক আকৃতির যে প্রতীকটা দেখা যায় ভাই, এটা ব্যবহার করা হয়, আবারও বলছি, ইনপুট গ্রহণ এবং আউটপুট প্রদর্শনের জন্য। সবাই একসাথে, সামন্ত্রিক আকৃতির প্রতীকটি ব্যবহার করা হয় ইনপুট গ্রহণ এবং আউটপুট প্রদর্শনের জন্য। মনে থাকবে কিনা বলো? তারপর হচ্ছে আয়তক্ষেত্র প্রতীকটি ব্যবহার করা হয় প্রক্রিয়াকরণ বা প্রসেসিং এর জন্য। সবাই একসাথে, প্রক্রিয়াকরণ বা প্রসেসিং এর জন্য। হ্যাঁ, তারপরে যে ডিমের ওই যে সিদ্ধান্ত প্রতীক যেটা দেখতে পাচ্ছে, হীরক বা ডায়মন্ড আকৃতির, এটা সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহার করা হয় বা সিদ্ধান্ত নেওয়ার জন্য। ওটা আমরা বিস্তারিত দেখবো পরে। তারপর ডিমের মতো গোল আলুর মতো একটা প্রতীক দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে সংযোগ প্রতীক। সবাই সাথে, কি প্রতীক? সংযোগ প্রতীক। এটা সংযোগ বোঝাতে ব্যবহার করা হয়। আর এই যে বিভিন্ন রকম তীর চিহ্ন দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে প্রবাহের দিক প্রতীক। সবাই সাথে, প্রবাহের দিক প্রতীক। কথা বুঝছো কিনা বলো? শুরু করা যাক। 1 নাম্বার দাও। সবাই একসাথে 1 নাম্বার দাও তো ভাই। খাতায় সুন্দর করে 1 নাম্বার দিয়ে লেখো, 3টি পূর্ণ সংখ্যা যোগের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট লিখো। সবাই একসাথে, 3টি পূর্ণ সংখ্যা যোগের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট লিখো। বসো, সাইড দিকে বসো, সামনে বসতে পারতে। 3টি পূর্ণ সংখ্যা যোগের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট লিখো। সবাই একসাথে, 3টি পূর্ণ সংখ্যা যোগের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট লিখো। হাত চালু করো। 3টি পূর্ণ সংখ্যা যোগের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট লিখো। সবাই একসাথে লিখছো কিনা? 3টি পূর্ণ সংখ্যা যোগের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট লিখো। লিখছো না ভাই? আচ্ছা, একটু বলি, মনোযোগ দিয়ে শোনো, বোর্ডে দেখো, শোনো। 3টা সংখ্যা, 3টা পূর্ণ সংখ্যা যদি তোমাকে যোগ করতে বলা হয়, মানে এক কথায় যদি তুমি আমাকে এমনি নর্মালি বলো ভাই, 3টা সংখ্যা যদি তোমাকে যোগ করতে বলা হয়, তোমাকে কি কি করতে হবে? ভাই প্রথম স্টেপে আমাকে কাজটা শুরু করতে হবে।
তারপর দ্বিতীয় স্টেপে ভাইয়া আমাকে জানতে হবে যে সংখ্যা তিনটা কি কি। আপনি আমাদের বলেন যে সংখ্যা তিনটা এইটা 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 সংখ্যা, আপনি বলে দিলে তাহলে যোগ করে দিব, ফলাফল আপনাকে বলবো, কাজটি শেষ করব। তিনটা সংখ্যার জন্য এই কাজগুলো করতে হবে না? তো ভাই এই কাজগুলো স্টেপ বাই স্টেপ মানে ধাপে ধাপে লেখার নামটাই হচ্ছে অ্যালগরিদম। যেরকমটা বোর্ডে তাকিয়ে দেখো, সবাই একসাথে স্টেপ ওয়ানে স্টার্ট। তিনটা সংখ্যা যোগ করার জন্য তোমাকে প্রথমে শুরু করতে হবে। সবাই একসাথে স্টেপ ওয়ানে স্টার্ট, শুরু করতে হবে। তারপর স্টেপ 2তে ভাই আপনি আমাকে বলেন যে সংখ্যা তিনটার কি কি। তো মনে করো সংখ্যা তিনটা আমি জানি না, সংখ্যা তিনটা তুমি জানো না, তোমাকে বলা হলো না, ধরো সংখ্যা তিনটা তোমাকে বলা হলো না, তাহলে তোমাকে ধরে নিতে হবে। তিনটা সংখ্যা ধরো ইনপুট হিসেবে নাও এ বি সি। ভাই যেহেতু আমরা জানি না সংখ্যা তিনটা কি কি, আমরা ধরে নিলাম একটা সংখ্যা এ, একটা সংখ্যা বি আর একটা সংখ্যা সি। সংখ্যা যেহেতু তিনটা ধরছি, এখন তো যোগ করতেই পারি রে নাকি? তাহলে 3 নম্বর স্টেপে ভাই যোগ করে দেবো, সাম ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। 4 নম্বর স্টেপে ফলাফল প্রদর্শন করব বা আউটপুট প্রদর্শন করব, যেটা প্রিন্ট সাম। ভাই ফলাফল সাম প্রদর্শন করি। লাস্ট স্টেপে কাজটি শেষ করি। বডি তাকিয়ে দেখো ভাই, তিনটা সংখ্যা যোগ করার জন্য তোমার কি কি করা লাগে এটা স্টেপ বাই স্টেপ বলার নামটাই অ্যালগরিদম। সো প্রথমে স্টেপে তোমাকে কাজটা শুরু করতে হবে। তারপরে স্টেপ 2তে ইনপুট এ বি সি নিলাম, কেন? কারণ ভাই আমরা তো জানি না সংখ্যা তিনটা কি কি। আমরা ধরলাম একটা সংখ্যা এ, একটা সংখ্যা বি, একটা সংখ্যা সি। কথা বুঝছো কিনা বলো? 3 নম্বর স্টেপে ভাই সাম ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, সংখ্যা তিনটা যোগ করি। 4 নম্বর স্টেপে প্রিন্ট সাম, ফলাফলটা প্রদর্শন করবো সাম। দেন লাস্ট স্টেপে কাজটি শেষ করি। এগুলো চাইলে তোমরা বাংলাতেও লিখতে পারো। যদি বাংলায় লিখতে চাও, বাংলায় লিখতে গেলে তোমাকে স্টেপ 1-এ লিখতে হতো স্টার্টের জায়গায় কাজটি শুরু করি। বাংলায় যদি লেখো স্টেপ 2-তে ইনপুট এ বি সি নিয়েছো না, বাংলায় লিখলে ওখানে লিখতে হতো যে ইনপুট হিসেবে এ বি এবং সি এর মান গ্রহণ করি। 3 নম্বর স্টেপে সাম ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি লিখছো না জাস্ট, এটা যদি বাংলায় লেখো তাহলে লিখতে হতো এ বি সি সংখ্যা তিনটি যোগ করে সাম চলকে রাখি। 4 নম্বর স্টেপে যেরকম ইংরেজিতে লিখছো প্রিন্ট সাম, বাংলায় লিখলে ফলাফল সাম প্রদর্শন করি। লাস্ট স্টেপে কাজটি শেষ করি। কথা বুঝছো কিনা বল? তবে আমার মনে হয় ইংরেজিতে লেখাই ভালো, কারণ অল্প কথা লেখা যায়, ঝামেলা কম। কথা বুঝছো কিনা? সবাই একসাথে ঝটপট করে তুলে নাও। হ্যাঁ স্যার, ইচ্ছা তোমার একটা চলক নিলেই হলো, ইচ্ছা তোমার। বাবা ওখানে এবিসির জায়গায় তোমার মন যদি চাই এক্স ওয়াই জেড নিতে পারো, পি কিউ আর নিতে পারো। এখানে সামের জায়গায় তুমি যদি চাও যে এক্স ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, ইচ্ছা নিতে পারো, সমস্যা নেই। এখানে ইন্ডের পরিবর্তে স্টপ না লেখাই ভালো, ইন্ডি লিখো। আচ্ছা ইন্ডি লিখো। না একটু দ্রুত লেখো ভাই, সাধ্যের মধ্যে সর্বোচ্চ দ্রুত লেখার চেষ্টা করো। সবাই একসাথে যে যার সাধ্যের মধ্যে একটু সর্বোচ্চ দ্রুত লেখার চেষ্টা করো। লেখা হয়েছে রে সুলপুল? আসো বোর্ডে দেখো ভাইয়া, সবাই একসাথে। প্রথমে কাজটি শুরু করি। ভাই শুরু করার জন্য ফ্লোচার্টের কোন প্রতীকটা ব্যবহার করা হয়? ওই যে বললাম না ডিমের মতো একটা প্রতীক ছিল, নাম হচ্ছে টার্মিনাল প্রতীক। তো ডিমের মতো ওই প্রতীকটা ব্যবহার করা হয়। ইনপুট এ বি সি, ইনপুট নেওয়ার জন্য কোন প্রতীক? ভাইয়া সামুদ্রিক প্রতীক। তারপরে সাম ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে এটার প্রসেসিং। প্রসেসিং এর জন্য কোন প্রতীক স্যার? অবশ্যই আয়তক্ষেত্র প্রতীকটা। তারপর প্রিন্ট সাম, ভাইয়া ফলাফল সাম প্রদর্শন করি, তো ফলাফল বা আউটপুট প্রদর্শনের জন্য কোন প্রতীক? অবশ্যই সামুদ্রিক প্রতীক। দেন লাস্ট স্টেপে কাজটি শেষ করি। ভাইয়া শেষ করার জন্য আবার ওইটা ডিমের মতো টার্মিনালের প্রতীকটা, তাই না? তাহলে সবাই একসাথে বোর্ডে দেখো, স্টেপ 1-এ স্টার্ট, শুরু করার জন্য টার্মিনাল প্রতীক। সবাই একসাথে স্টার্ট। স্টেপ 2-তে ভাইয়া ইনপুট এ বি সি, ইনপুট নেওয়ার জন্য কোন প্রতীক রে? সামুদ্রিক প্রতীক। ইনপুট এ বি সি। ভাইয়া স্টেপ 3-তে সাম ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, এটা প্রসেসিং না? প্রসেসিং এর জন্য কোন প্রতীক বলো? আঁকাও ভাই, তোমরা আঁকা শেষ করো। আয়তক্ষেত্র প্রতীক আঁকাও, ঝটপট করে তোমরা আঁকাও যে ভাইয়া সাম ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। তারপর 4 নম্বর স্টেপে প্রিন্ট সাম, ফলাফল সাম প্রদর্শন করি। আউটপুট প্রদর্শনের জন্য কোন প্রতীক? অবশ্যই সামুদ্রিক প্রতীক, তাই না স্যার? আচ্ছা লেখো প্রিন্ট সাম। ভাই লাস্ট স্টেপে কাজটি শেষ করি। ভাই শেষ করার জন্য আবার ওই প্রতীকটাই, ওই যে কোন প্রতীক? টার্মিনাল প্রতীক। কথা বুঝছো কিনা বলো? হ্যাঁ বলো।
দেখো ভাই এই পাশে যেটা লিখছি এটার নাম অ্যালগরিদম, এই পাশে যেটা করতেছো ওটার নাম ফ্লোচার্ট। আমরা পাশাপাশি লিখতেছি খাতা বাঁচানোর ক্ষেত্রে, এটা তুমি চাইলে নিচে নিচে লিখতে পারো, সমস্যা নেই। এটার উপরে লিখবে অ্যালগরিদম, এটার উপরে লিখবে ফ্লোচার্ট। প্রত্যেকবার লেখার দরকার নাই। কেন স্যার? আজকের ক্লাসে যতগুলো আইটেম পড়বো সবগুলো অ্যালগরিদম ফ্লোচার্টই করবো আমরা, অর্থাৎ বারবার এই কথা লেখার দরকার নেই, যেটা অ্যালগরিদম ওইটা ফ্লোচার্ট, এটা অ্যালগরিদম ওইটা ফ্লোচার্ট। লেখা শেষ করো, সবাই একসাথে হাত চালু করো। লেখা হয়েছে কিনা বলো। 2 নাম্বার দাও বাচ্চারা, এটা শেষ হলো 2 নাম্বার দাও। 2 নাম্বার দিয়ে লেখো ভাই, 3টি সংখ্যার গড় বের করার জন্য, সবাই একসাথে 3টি সংখ্যার গড় বের করার জন্য, 3টি সংখ্যার গড় বের করার জন্য, 3টি সংখ্যার গড় বের করার জন্য, সবাই একসাথে 3টি সংখ্যার গড় বের করার জন্য, 3টি সংখ্যার গড় বের করার জন্য। কি লিখছো বলো? হ্যাঁ, 3টা সংখ্যার গড় বের করার জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। আচ্ছা, একটু বোর্ডে তাকিয়ে দেখো। আচ্ছা, তোমাদেরকে আমি নর্মালি বলছি, বোর্ডে দেখো। ধরো একটা সংখ্যা 2, একটা সংখ্যা 3, একটা সংখ্যা 4। তোমরা আমাকে বলো তো ভাই এই 3টা সংখ্যার গড় কত? এই বাবা সুলফুল, বোর্ডে তাকিয়ে দেখে বলো রে, 2, 3, 4 এই সংখ্যা 3টার গড় কত? 3। কেমনে? যে ভাইয়া ওই 4 আর 3 7 হয় আর 2 9 হয়, 9 ভাগ 3 ইকুয়াল 3। তাহলে এই সংখ্যা 3টার গড় হচ্ছে 3। তো 3টা সংখ্যার গড় বের করতে গেলে কি কি করতে হয়, এটা স্টেপ বাই স্টেপ বলার নামটা হবে অ্যালগরিদম, আর ওটারে যখন চিত্রের মাধ্যমে প্রকাশ করবে সেটা হবে ফ্লোচার্ট। তো যাই হোক, 3টা সংখ্যার গড় বের করতে গেলে ভাই প্রথমে কাজটা শুরু করতে হবে, তারপর সংখ্যা 3টা যোগ করা লাগবে, সংখ্যা 3টা জানতে হবে, দেন তারপর যোগ করতে হবে, তারপর 3 দিয়ে ভাগ করতে হবে, করলে আমরা এই ভাঁজটা পাবো আর কি। সবাই একসাথে শুরু করো। লেখো স্টেপ 1 স্টার্ট। স্টেপ 2 লেখো ইনপুট ABC। স্টেপ 3 লেখো সাম ইকুয়াল টু A + B + C। সবাই একসাথে স্টেপ 3 সাম ইকুয়াল A + B + C। স্টেপ 4 আমরা বের করতে চাচ্ছি এভারেজ AVG ইকুয়াল সাম বাই 3। ফলাফল প্রদর্শন করি, প্রিন্ট এভারেজ, গড় প্রদর্শন করি। লাস্ট স্টেপে ভাই কাজটি শেষ করি। 3টা সংখ্যার গড় বের করতে তোমাদের কি কি করতে হবে, এটাই স্টেপ বাই স্টেপ বলার নামটা হচ্ছে অ্যালগরিদম। সবাই একসাথে 3টা সংখ্যার গড় বের করার জন্য বোর্ডে তাকিয়ে দেখো ভাই, প্রথমে আমাদের কাজটা শুরু করতে হবে ভাইয়া। সবাই একসাথে স্টেপ 1 স্টার্ট। স্টেপ 2 ইনপুট ABC। স্টেপ 2 ইনপুট ABC নিলে কেন? কারণ ভাই আমরা তো জানি না সংখ্যা 3টা কি কি, আমরা ধরে নিলাম একটা সংখ্যা A, একটা সংখ্যা B, একটা সংখ্যা C। কথা বুঝছো কিনা বলো। তারপর 3 নাম্বার স্টেপে ভাইয়া সাম ইকুয়াল টু A + B + C। কেন রে ভাই? 3টা সংখ্যার গড় বের করতে গেলে সংখ্যা 3টার যোগ তো আগে করতে হবে নাকি, তারপরে আমরা গড় বের করতে পারবো। দেখো সাম ইকুয়াল টু A + B + C, সংখ্যা 3টা যোগ করি, দেন এভারেজ বের করার জন্য আমরা লিখছি এখানে AVG। এখানে চাইলে XY যেটা অন্য কিছু নিতে পারো, তোমার ইচ্ছা। AVG যে লেখা লাগবে তার কোনো মানে নাই। যাই হোক, AVG ইকুয়াল টু সাম ভাগ 3। ভাই এভারেজ বের করতে গেলে সামিক 3 দিয়ে ভাগ করবো, 3টা সংখ্যার গড় বের করতে গেলে প্রিন্ট এভারেজ। কাজটি শেষ করি। সবাই একসাথে শুরু করার জন্য কোন প্রতীক? কথা কয় না। শুরু করার জন্য ইনপুট, নেওয়ার জন্য সামন্ত্রিক, প্রসেসিং এর জন্য আয়তক্ষেত্র, এভারেজ ইকুয়াল টু সাম ভাগ 3। এটাও প্রসেসিং, গড় বের করার প্রসেসটা এটা। তো ভাই প্রসেসিং এর জন্য ওই প্রতীকটা নাও। তাহলে এখানেও হবে প্রসেসিং প্রতীক। স্যার সবাই একসাথে এখানে একটু প্রসেসিং প্রতীক নাও, যে ভাইয়া AVG ইকুয়াল সাম বাই 3। ভাইয়া প্রিন্ট এভারেজ, গড় প্রদর্শন করি। লেখো লেখো লেখো, তোমরা লেখো, বসে আছো কেন? লেখো ভাই প্রিন্ট এভারেজ, বলো গড় বের করো, প্রিন্ট এভারেজ। লাস্ট স্টেপে কাজটি শেষ করি। সবাই একসাথে লাস্ট স্টেপে কাজটি শেষ করি। সবাই একসাথে হাত চালু করো। বুঝিস? আচ্ছা, ভাই এতটুকু বুঝতে তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা? সমস্যা নাই। 3 নাম্বার দাও। 3 নাম্বার দিয়ে লেখো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য। সবাই একসাথে 3 নাম্বার দিয়ে লেখো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য। 3 নাম্বারে লেখো
ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য। সবাই একসাথে রে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য। বোর্ডে তাকাও, ক্ষেত্রফল মানে এরিয়া, এরিয়া ইকুয়াল ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। সবাই একসাথে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। বাট এটাকে আমরা এইভাবে কি লিখতে পারি না? বি ইন্টু এইচ বাই 2 লেখা যায় কিনা ভাই? এই যে স্টার চিহ্ন দেখতে পাচ্ছ, এটা গুণের জন্য দেওয়া হয়েছে। প্রোগ্রামে গুণের জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়, বাট অ্যালগরিদমে তোমরা এই গুণ চিহ্ন ব্যবহার করতে পারো, সমস্যা নেই। আচ্ছা, বোর্ডে দেখো তাহলে ভাইয়া, এরিয়া ইকুয়াল টু বি ইন্টু এইচ বাই 2 ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে তোমার কাছে আমার প্রশ্ন হইতেছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে তোমাকে ইনপুট হিসেবে কার কার মান জানতে হবে? যে ভাইয়া ভূমি আর উচ্চতার মান জানতে পারলে ক্ষেত্রফল নির্ণয় করা খুব ইজি। সবাই একসাথে স্টেপ 1 এ লেখো স্টার্ট। সবাই একসাথে স্টেপ 1 এ স্টার্ট। স্টেপ 1 এ স্টার্ট লিখছো কিনা? স্টেপ 2 তে লেখো ইনপুট। ইনপুট কি নিবা বলো ভাইয়া? ইনপুট বি এইচ। কেন? যে ভাইয়া ভূমিকে বি ধরলাম, উচ্চতাকে এইচ ধরলাম, এই জন্য ইনপুট বি আর এইচ এর মানটা গ্রহণ করলাম। স্টেপ 3 তে কি করবা বলো? সূত্র বসায় দাও। হ্যাঁ, স্টেপ 3 তে সূত্র বসায় দাও যে ভাইয়া এরিয়া, বোর্ডে দেখো, এরিয়া ইকুয়াল বি ইন্টু এইচ, হ্যাঁ, বাই 2, বি ইন্টু এইচ বাই 2। 4 নাম্বার স্টেপে লেখো তাহলে প্রিন্ট এরিয়া, প্রিন্ট এরিয়া। আর পঞ্চম ধাপে ভাইয়া কাজটি শেষ করি। সবাই একসাথে বলো, কথা বুঝছো কিনা? সবাই একসাথে স্টেপ 1 এ স্টার্ট, স্টেপ 2 তে ইনপুট, স্টেপ 3 তে এরিয়া ইকুয়াল টু বি ইন্টু এইচ বাই 2। ভাই সূত্র বসাই দিই, দেন প্রিন্ট এরিয়া, ফলাফল এরিয়া প্রদর্শন করি, দেন লাস্ট স্টেপে কাজটি শেষ করি। বুঝি নাই, ইচ্ছা তোমার। অ্যালগরিদমের 4টা বৈশিষ্ট্য: সহজ হতে হয়, স্পষ্ট হতে হয়, ধাপে ধাপে সমস্যা সমাধান করতে হয়, প্রয়োগ উপযোগী হতে হয়। এটা বড় হাতে লিখলেও যা হয়, ছোট হাতে লিখলেও তাই হয়, সমস্যা নাই। বাট প্রোগ্রামে গিয়ে সমস্যা আছে। হ্যাঁ, কখন বড় হাতে লেখা যাবে, কখন যাবে না, ওটার কিছু সুনির্দিষ্ট নিয়ম কারণ আছে, ওটা পরে। আচ্ছা, এতটুকু বুঝছো কিনা বলো? তো এটার ফ্লোচার্ট আঁকাও তোমরা, সিম্পল ফ্লোচার্ট আঁকাও সবাই। না, এটার ফ্লোচার্ট তোমরা আঁকাও সবাই একসাথে। ভাই স্টেপ 1 এ স্টার্ট, টার্মিনাল প্রতীক। ভাই ইনপুট নেওয়ার জন্য কোন প্রতীক রে? সামন্ত্রিক প্রতীক। লেখো ইনপুট বি কমা এইচ। স্টেপ 3 তে লেখো এরিয়া, প্রসেসিং প্রতীক, বি গুণন এইচ বাই 2। ফলাফল প্রদর্শনের জন্য অবশ্যই আবার সামন্ত্রিক, প্রিন্ট এরিয়া, প্রিন্ট এরিয়া। লাস্ট স্টেপে কাজটি শেষ করি। হাত চালু করো সবাই একসাথে। লেখা হয়েছে কিনা এবং বুঝছো কিনা আমাকে শেয়ার করো। নেক্সট 4 নাম্বার দাও ভাই। 4 নাম্বার দিয়ে লেখো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য। সবাই একসাথে, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য। এ বাবা, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য রে, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? পাই আর স্কয়ার। আচ্ছা, এই যে পাই আর স্কয়ার, এটাকে যদি আমি এইভাবে লিখি যে এরিয়া মানে ক্ষেত্রফল, তাই না? পায়ের মান কত? 3.1416 গুণন আর গুণন আর। এটা কি তোমরা বুঝবা না? আচ্ছা, এটা এভাবে একটু লেখার চেষ্টা করো। ভাই কেন লিখবো পরে বলবো যে কেন লিখবে এটা, বাট এটা লেখা যে কথা, এটা লেখা একই কথা কিনা তোমরা আমাকে জাস্ট এইটুকু বলো যে ভাইয়া পাই আর স্কয়ার লেখা যে কথা, এরিয়া ইকুয়াল টু 3.1416 ইন্টু আর ইন্টু আর, লেখা একই কথা কিনা? একই কথা না ভাই? তোমাদের কাছে প্রশ্ন হইতাছে বৃত্তের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে চাও, এ বাবা এদিকে রে, বৃত্তের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে চাও, ইনপুট হিসেবে কার মানটা জানতে হবে? কার মান জানতে হবে? কার মানটা বের করতে চাও? আর এর মানটা জানতে হবে, এরিয়া বের করতে চাই। কথা বুঝছো কিনা বলো? সবাই একসাথে স্টেপ 1 এ স্টার্ট।
সব একসাথে লেখো তাহলে। স্টেপ 1 এ স্টার্ট। স্টেপ 2 তে ইনপুট হিসেবে কার মানটা জানতে হবে বলো ভাইয়া? আর এর মানটা জানতে হবে ব্যাসার্ধ, তাই না? সবাই একসাথে স্টেপ 2 তে ইনপুট আর। স্টেপ 2 তে ইনপুট আর লিখছো কি না? লেখা হইছে। এখানে ইনপুট আর কয়টা নেবারে? একটা না দুইটা নিবে? আচ্ছা, ব্যাসার্ধ আর এর মান জানলে তো ক্ষেত্রফল এমনি বের করা যাবে, দুইটা আর কেন নিচ্ছ? আচ্ছা, স্টেপ 3 তে সূত্র বসায় দাও ভাই, খুব ইজি, দেখো সূত্র বসায় দাও। ভাইয়া সূত্র কি? ওই যে 3.1416 গুণন আর, গুণন আর, এভাবে একটু লেখো তো কষ্ট কইরা। ভাইয়া যদি ফায়ার স্কোয়ার লিখি তাহলে কি ভুল হবে? না, কোনো সমস্যা নেই, লিখতেই পারো, কোনো সমস্যা নেই, ফায়ার স্কোয়ার লেখা যায়। তারপর প্রিন্ট এরিয়া, পঞ্চম ধাপে কাজটি শেষ করি। আর ফ্লোচার্টের পরিবর্তন কথায় স্যার ইনপুট আর, এখানে সূত্র বসায় দেওয়া লাগবে স্যার। এরিয়া ইকুয়াল টু 3.1416 গুণন আর গুণন আর। সবাই একসাথে প্রিন্ট এরিয়া কাজটি শেষ করি। সবাই 1 মিনিট তাড়াতাড়ি শেষ করো, দ্রুত লেখো, সাধ্যের মধ্যে সর্বোচ্চ দ্রুত লেখার চেষ্টা করো ভাই। হয়েছে রে সবার? একই কথাই তো, বুঝলি? ওটাই তো বললাম যে দেওয়াই যে লাগবে আবশ্যিকতা নেই, গুণ দিলেও হবে, স্টার চিহ্ন দিলেও হবে, বাট স্টার চিহ্নটা প্রোগ্রামে ব্যবহার করা লাগবে, এটা আবশ্যিক। কেন স্যার? কারণ ওই যে গুণের জন্য গুণ তো প্রোগ্রামে নিতে পারে না, গুণের এক্সপ্রেশনটা মানে সির এক্সপ্রেশনটা হচ্ছে স্টার চিহ্ন, প্রোগ্রামের ভিতরে গুণ চিহ্ন দিলে হবে না স্যার। তার যেরকম যে এ স্কোয়ার আছে না, এটাকে এ স্কোয়ার, এটাকে তো প্রোগ্রামে সরাসরি লেখা যায় না, এটা কেমনে লিখতে হয় স্যার? এ ইন্টু এ, সি ভাষায় এক্সপ্রেশনগুলো এইভাবে লিখতে হয়, বাট গুণের জন্য এই চিহ্নটা তখন ব্যবহার করতে হবে। বাট অ্যালগরিদমে তো এটা আবশ্যকতা নাই। কেন স্যার? 4টা বৈশিষ্ট্য, সহজ হতে হয়, স্পষ্ট হতে হয়, ধাপে ধাপে সমস্যার সমাধান করা হচ্ছে কিনা এবং বিষয়টা প্রয়োগ উপযোগী কিনা। এখানে যে তোমার স্টার চিহ্ন দেওয়াই লাগবে গুণের পরিবর্তে, তার কোনো আবশ্যকতা নেই, কথা বুঝছো কিনা? আচ্ছা ভাই, এটা বুঝছো রে? নেক্সট, তারপর 5 নাম্বার দাও। 5 নাম্বার দিয়ে লেখো সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের জন্য। সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের জন্য, চালু করো। সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের জন্য সবাই একসাথে বোর্ডে তাকিয়ে দেখো। সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের সূত্র কি? F = 9 into C by 5 + 32। F = 9 into C by 5 + 32। গুণের জন্য এখানে স্টার চিহ্ন দিচ্ছি, তোমরা বুঝে নিও, হ্যাঁ, বা গুণ চিহ্ন দিলে হবে, সমস্যা নেই, ইচ্ছা তোমার। তাহলে সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের সূত্র হচ্ছে স্যার F = 9 into C by 5 + 32। ঝটপট করে আগে সূত্রটা লিখে রাখো খাতায়, সূত্রটাকে লিখে রাখো। সূত্র যেটা পাওয়া যায় ওটাকে ক্যালকুলেশন করলে এটা পাওয়া যায় কি স্যার? F = 9 into C by 5 + 32 লিখে রাখো। লিখছো কিনা বলো? এখন তোমাদের কাছে প্রথম প্রশ্ন, বাচ্চারা বোর্ডে তাকিয়ে দেখো, শোনো, এ বাবা স্বল্প এদিকে রে। সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করতে চাও, বোর্ডে তাকায় বলো। এখানে ইনপুট হিসেবে কার মানটা জানতে হবে? কার মানটা বের করতে চাও? ভাই এফ এর মান বের করতে চাই, ইনপুট হিসেবে সি এর মানটা জানতে হবে, কথা বুঝছো কিনা? সবাই একসাথে স্টেপ 1 এ, সবাই একসাথে স্টেপ 1 এ স্টার্ট। তাহলে বলো স্টেপ 2 তে ইনপুট কি নিবা? ভাইয়া ইনপুট সি। স্টেপ 3 তে কি লিখবে বলো? সূত্র বসায় দাও। এ বাবা স্টেপ 3 তে সূত্র বসায় দিবা, বুঝছো? সূত্র তো দেওয়া আছে, F = 9 into C by 5 + 32। প্রিন্ট F, কাজটি শেষ করি। সবাই একসাথে স্টেপ 1 স্টার্ট। স্টেপ 2 তে ইনপুট সি। কেন ভাইয়া? কারণ সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করতে চাইলে এখানে ইনপুট হিসেবে তোমাকে সি এর মানটা জানতে হবে, এফ এর মানটা বের করতে চাও, সেই জন্য স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 তে ইনপুট সি। স্টেপ 3 তে সূত্র বসায় দাও যে ভাই F = 9 into C by 5 + 32। প্রিন্ট F, এফ এর মান প্রদর্শন করি, কাজটি শেষ করি। প্রশ্ন করো। হ্যাঁ, 9 into C by 5 + 32 কি বলেছে বলো? 9C - 32 ভালো করে দেখো, ঠিকই আছে, বাসায় যে ক্যালকুলেশন করে দেবে, ঠিকই আছে, বাসায় গিয়ে ক্যালকুলেশন করে দেখো, ঠিকই আছে। লেখা হয়েছে কিনা বলো? লেখা হয়েছে রে?
আচ্ছা চিত্র আঁকাও ভাই তাড়াতাড়ি। তোমরা চিত্র আঁকাতে পারবে না, নিজেরা প্রচার আঁকাতে পারবে না, নিজেরা আঁকাও। এবার মিলছে মেহেদি না মিলতেছে না তোমার? লেখা শেষ করো, হাত চালু করো সবাই একসাথে ভাই। দেখছো রে? স্বল্প বল। তারপর 6 নাম্বার দাও ভাই। 6 নাম্বার দিয়ে লেখো ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড তাপমাত্রায় রূপান্তরের জন্য। ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড তাপমাত্রায় রূপান্তরের জন্য। সবাই একসাথে ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড তাপমাত্রায় রূপান্তরের জন্য। হাত চালু করো। ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড তাপমাত্রায় রূপান্তরের জন্য। পরের টপিক, ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড তাপমাত্রায় রূপান্তরের জন্য। C = 5 × F-32/9। দেখো তো ঠিক আছে কিনা। সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের জন্য, এটা ফারেনহাইটকে সেন্টিগ্রেড তাপমাত্রায় রূপান্তরের জন্য লেখো C = 5 × F-32/9। আসসালামু আলাইকুম। কয়টার ব্যাচ? ওয়ালাইকুম আসসালাম। কয়টার ব্যাচ? হ্যাঁ পড়াবো, জি অবশ্যই পড়াবো, যাচ্ছি একটু পর। হ্যাঁ জি আচ্ছা ঠিক আছে। লেখা হয়েছে ভাই? আচ্ছা মেহেদি মিলছে এবার? মিলে না? আচ্ছা পরে ক্লাস শেষে বোঝাই দিব না তোমার। লেখা হয়েছে কিনা বলো। তাহলে ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড তাপমাত্রা রূপান্তরের জন্য, একটু বোর্ডে তাকিয়ে দেখো ভাই সবাই একসাথে। বাচ্চারা ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড তাপমাত্রায় রূপান্তর করতে হলে এখানে ইনপুট হিসেবে কার মানটা জানতে হবে? বোর্ডে দেখো কার মানটা জানতে হবে ভাই? এফ এর মানটা জানতে হবে। সির মানটা বের করতে চাও সবাই একসাথে। স্টেপ 1-এ লেখো স্টার্ট। স্টেপ 2-তে ইনপুট এফ। স্টেপ 3-তে সূত্র বসায় দাও ভাই। C = 5 × F-32/9। প্রিন্ট C। কাজটি শেষ করি। হাত চালু করো সবাই একসাথে। 1 মিনিটে শেষ করো তাড়াতাড়ি। লেখা শেষ করো তাড়াতাড়ি, হাত চালু করো। হয়েছে? আচ্ছা ফ্লোচার্ট আঁকাও বাবা, পিছনে ফ্লোচার্ট আঁকাও। ফ্লোচার্ট আঁকাও। হয়েছে? ফ্লোচার্ট আঁকানো হয়েছে? আচ্ছা হাত চালু তো। ফ্লোচার্ট আঁকাইছো? কত নাম্বার হবে তারপর? 7 নাম্বার দাও। দিয়ে লেখো একটি সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ। একটি সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের জন্য। সবাই একসাথে 7 নাম্বার দিয়ে লেখো একটি সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের জন্য। সবাই একসাথে হাত চালু করো রে। একটি সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের জন্য। লেখা হয়েছে সবার? একটি সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের জন্য। ভাই ক্লাসের শুরুতে 2টা ওয়ার্ড মিনিং লিখে রাখো যে ভাইয়া ইভেন শব্দের অর্থ হচ্ছে জোড় আর ওড শব্দের অর্থ হচ্ছে বিজোড়। যেহেতু আমরা অ্যালগরিদম ফ্লোচার্ট ইংরেজিতে লেখার চেষ্টা করছি, সবাই একসাথে লেখো ইভেন শব্দের অর্থ জোড় আর ওড শব্দের অর্থ কি? কথা কয় না। ইভেন মানে ওড মানে বিজোড়। লিখছো সবাই? লেখো এবার, লেখো তাড়াতাড়ি। ইভেন শব্দের অর্থ জোড়, ওড শব্দের অর্থ বিজোড়। লিখছো কিনা বলো। আচ্ছা তোমাদের কাছে ফার্স্ট কোশ্চেন, বলো 7 এই সংখ্যাটা জোড় না বিজোড়? তোমাদের কাছে সেকেন্ড কোশ্চেন, 8 এই সংখ্যাটা জোড় না বিজোড়? আচ্ছা বলো তাহলে 7 সংখ্যাটা বিজোড় কেন? ভালো করে কও। 8 সংখ্যাটা জোড় কেন?
কারণ দুই দ্বারা বিভাজ্য। যে ভাইয়া কোনো একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে নিঃশ্বাসে বিভাজ্য হলে সংখ্যাটা জোড়, 2 দিয়ে ভাগ করে নিঃশ্বাসে বিভাজ্য না হইলে বিজোড়। কথা বুঝো কিনা? তাহলে কোনো একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে নিঃশ্বাসে বিভাজ্য হলে জোড়, না হলে বিজোড়। এই টপিকে ক্লাসের শুরুতে আমরা 3 ধরনের ভাগ নিয়ে কথা বলার চেষ্টা করব। বোর্ডে তাকিয়ে দেখো, প্রথমে একটা ভাগ দেখতে পাচ্ছ তোমরা, যেটা 5/2 ইকুয়াল ফলাফলটা হবে 2.50। হাত চালু করো, দ্রুত লেখো। এই ভাগটার নাম হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। সবাই একসাথে, ফরওয়ার্ড স্ল্যাশ লেখো, ফরওয়ার্ড স্ল্যাশ। তারপরে এই যে 5/2, এটার ফলাফলটা হচ্ছে 2। এই ভাগটার নাম হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ। সবাই একসাথে, ব্যাকওয়ার্ড স্ল্যাশ। এভাবে সবাই একসাথে রে, ব্যাকওয়ার্ড স্ল্যাশ। 3 নম্বরে যে ভাগটা দেখতে পাচ্ছ 5/2 পার্সেন্টেজের মতো, এই ভাগটার নাম হচ্ছে মোড স্ল্যাশ। এই ভাগটার নাম হচ্ছে, দ্রুত লেখো, মোড স্ল্যাশ। সবাই একসাথে, মোড স্ল্যাশ। তাহলে এই টপিকটা পড়তে গেলে একজন শিক্ষার্থীকে ক্লাসের শুরুতে যে তথ্য উপাত্তগুলো জানা দরকার। বোর্ডে তাকিয়ে দেখো, প্রথম কথা, ইভেন শব্দের অর্থ জোড়, ওড শব্দের অর্থ বিজোড়। এটা লিখে রাখছো তো সবাই নাকি? আচ্ছা, এখন আসো যে ভাইয়া একটা সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয় করার জন্য আমরা এখানে 3 ধরনের ভাগ দেখাইছি তোমাদের। তোমরা বলছো যে কোনো একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে সেটা নিঃশ্বাসে বিভাজ্য হইলে সংখ্যাটা জোড়, আর কোনো একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ কইরা নিঃশ্বাসে বিভাজ্য না হইলে সংখ্যাটা বিজোড়। তো ভাই এখানে আমি 3 ধরনের ভাগ দেখাইছি। 3টা ভাগের 3টা নাম আছে এবং 3টা ভাগের 3 রকমের কাজ আছে। বোর্ডে তাকিয়ে দেখো, প্রথমে যে ভাগটা দেখতে পাচ্ছ 5/2 ইকুয়াল টু 2.50, এই ভাগটার নাম হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। সবাই একসাথে, ভাগটার নাম কি? ফরওয়ার্ড স্ল্যাশ। কোনো একটা সংখ্যাকে নরমালি ভাগ করে, অতএব 5কে নরমালি 2 দিয়ে ভাগ করলে 2.50 নয় কি? কথা বলো। আচ্ছা, এখন কথা হচ্ছে 5/2 ইকুয়াল টু 2, এই ভাগটার নাম হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ। সবাই একসাথে, নাম কি? ব্যাকওয়ার্ড স্ল্যাশ কোনো একটা সংখ্যাকে ভাগ করে পূর্ণ সংখ্যক ভাগফল প্রদর্শন করে। ভাই এটা কিরকম? বোর্ডে তাকিয়ে দেখো, এইরকম ধরো 5কে ভাগ করতেছো 2 দিয়া। বাচ্চারা বোর্ডে 2 দিয়ে 5কে ভাগ করলে কতবার যায়? ভাইয়া 2 বার যায়। 2 দিয়ে কোনো 4 হয়, অবশিষ্ট থাকে 1। তো তোমার ব্যাকওয়ার্ড স্ল্যাশটা কোনো একটা সংখ্যাকে ভাগ করে পূর্ণ সংখ্যক ভাগফল প্রদর্শন করে। পূর্ণ সংখ্যক ভাগফল প্রদর্শন করে মানে এক কথায়, বোর্ডে তাকিয়ে দেখো বাবা, 5-এর মধ্যে 2 কতবার যায়? ভাইয়া 2 বার যায়। এটা হচ্ছে তোমার ব্যাকওয়ার্ড স্ল্যাশের কাজ, ব্যাকওয়ার্ড স্ল্যাশের কাজ। আর 5 মোড 2 ইকুয়াল 1, এখানে যে ভাগ চিহ্নটা দেখতে পাচ্ছ এটার নাম মোট ভাগ। দেখতে যদিও পার্সেন্টেজের মতো, বাট ওই ভাগটার নাম মোট ভাগ। সবাই একসাথে, নাম কি? মোট ভাগ। হ্যাঁ, মোট ভাগ কোনো একটা সংখ্যাকে ভাগ করে ভাগশেষ কত তা প্রদর্শন করায়। হ্যাঁ, এটা হচ্ছে মোট ভাগ। তোমার এর কাজ কি? ভাগশেষ প্রদর্শন করা। তাহলে 5কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষটা কত হয়? কথা বলো, ভাগশেষ কত হয়? 1। এখন তোমাদের কাছে প্রশ্ন, তোমরা 3টা ভাগের নাম এবং 3টা ভাগের কাম তোমরা জানো, যে ভাইয়া কোন ভাগের নাম কি, কোন ভাগের কামটা আসলে কি। এখন তোমরা আমাকে বলো যে একটা সংখ্যা জোড় অথবা বিজোড়, আইসল বোর্ডে দেখো ভাই, একটা সংখ্যা জোড় অথবা বিজোড় তা নির্ণয় করার জন্য আমরা এই 3টা ভাগের মধ্যে কোন ভাগটা নিতে পারি? কোন ভাগটা দিয়ে নির্ণয় করা যাবে খুব সহজে সংখ্যাটা জোড় না বিজোড়? হইল রে, এ পাগল, ব্যাকওয়ার্ড দিলে কেমনে নির্ণয় করা যায় ভাই? বুঝিস না কেন রে? 5x যদি 2 দিয়ে ভাগ করো, বোর্ডে তাকাও, 5x 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 বার যায়, এটা তো নাকি? আবার ধরো 4x ভাগ করতে আসো, 4x ভাগ করতে আসো, তাহলে 4x ভাগ করলে তো 2 2 দুগুণ 4, তাও তো 2 হয় ফলাফল। তাহলে ব্যাকওয়ার্ড দিয়ে কি নির্ণয় করা সম্ভব যে সংখ্যাটা জোড় না বিজোড়? যখন বলতে আসো যে ভাই কোনো একটা সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয় করতে গেলে সেই সংখ্যাকে 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ কয়টা? যদি নিঃশ্বাসে বিভাজ্য হয়, মানে ভাগশেষটা যদি 0 হয় তাহলে সংখ্যাটা জোড়, আর যদি না হয় তাহলে বিজোড়। তাহলে বলতেছো এটা, কিন্তু ভাগের বেলায় এসে সিলেক্ট করতেছো ব্যাকওয়ার্ড স্ল্যাশ না। তাহলে কোন ভাগটা ব্যবহার করতে হবে? কেরে ব্যাককেলে সলফল মোট ভাগ দ্বারাই নির্ণয় করা সম্ভব একটা সংখ্যা জোড় না বিজোড়। স্যার কিভাবে? তুমি বলতে এসো তো কোনো একটা সংখ্যাকে ভাগ করার, মানে কোনো একটা সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের শর্তই হচ্ছে স্যার সেই সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা লাগবে। 2 দিয়ে ভাগ করে যদি সংখ্যাটা জোড় হয়, মানে 0 হয় ভাগশেষটা, তাহলে জোড়, না হইলে বিজোড়। তো ভাগশেষ 0 অথবা 1 এটা
কে করে থাকে? এটা করে থাকে মোড স্ল্যাশ। তাহলে মোড স্ল্যাশ দিয়ে কি নির্ণয় করা সম্ভব নয় কি যে সংখ্যাটা জোড় না বিজোড়? তো যখন বলতে এসো যে ভাই জোড় বিজোড়ের প্রসেসটা এটা, আর যখন ধরতে এসি তখন কয়েছে ভাই ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড না কি মোড না কি হবে, আল্লাহ মাবুদি জানে। কথা বুঝছো কিনা? তাহলে আমরা একমাত্র মোড স্ল্যাশ দিয়ে এখানে নির্ণয় করতে পারি যে ভাইয়া সংখ্যাটা জোড় না বিজোড়। তো এখানে মোড স্ল্যাশের প্রতীক কিন্তু পার্সেন্টেজের মতো, এটা মাথায় রেখো। আচ্ছা, কেন স্যারটা 2 দিন পর তোমরা ভুলে যাবে, এটা নিশ্চিত থাকো। 2 দিন পর ভুলে যাবে, দেখো মিলাই নিও। চলো শুরু করো ভাই। তাহলে এটা অ্যালগরিদম, এই তথ্যপত্রগুলো বুঝছো কিনা তাই বলো। আমাকে আগে এটুকু ইনশিওর করে বলে যে ভাই তথ্যপত্র বুঝছি। এখন আসো সবাই একসাথে স্টেপ 1-এ অ্যালগরিদমে স্টেপ 1-এ কি করা লাগবে রে? হ্যাঁ, শুরু তো করা লাগবে নাকি? সবাই একসাথে স্টেপ 1-এ স্টার্ট। হ্যাঁ, স্টেপ 2-তে লেখো ইনপুট এন। প্রশ্ন করো কেন? কারণ হইতেছে ভাই প্রশ্নের মধ্যে বলছে যে একটা সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয় করো। আমরা তো জানি না সেই সংখ্যাটা কত, আমরা ধরলাম আমাদের সেই অজ্ঞাতনামা সংখ্যাটা হচ্ছে এন। কথা বুঝছো কিনা বলো ভাই? ধরলাম সেই অজ্ঞাতনামা সংখ্যাটা এন। তারপরে স্টেপ 3-তে সেই সংখ্যাকে কি করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে, করে দেখা লাগবে 0 হয় কিনা। তাহলে স্টেপ 3-তে লেখো ইজ। ইজ মানে কি রে? ইজ ভার্ব না? ইজ মানে কি হয়? কি হয়? n mod 2 equal 0 কিনা? ইজ n mod 2 equal 0 কিনা? দেখি তো n কে 2 দিয়ে ভাগ করে 0 হয় কিনা। n কে 2 দিয়ে ভাগ করে যদি 0 হয়, যে হ্যাঁ n ভাগ 2 equal to 0, তাহলে সেই সংখ্যাটা কি হবে? বলো সেই সংখ্যাটা কি হবে? ইভেন নাম্বার হবে ভাই, ইভেন নাম্বার। আর সেই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করে যদি 0 না হয়, ভাগশেষটা যদি 0 না হয়, তাহলে কি হবে বলো ভাই? অবশ্যই প্রিন্ট ওড নাম্বার। ওড নাম্বার ভাইয়া বিজোড় প্রদর্শন করি। কথা বুঝে আসছে কিনা বলো? আর স্টেপ না ভাই, ওটা স্টেপ 3-এর মধ্যে 2টা ভাগ। আর স্টেপ 4-এ গিয়ে লাগবে কাজটি শেষ করে। এই তো হাত চালু করে লেখা শেষ করে বুঝাই দিচ্ছি, বোর্ডে আরেকবার দেখো ভালো করে। হ্যাঁ সলপল সবাই একসাথে বোর্ডে দেখো ভাই। সবাই একসাথে স্টেপ 1-এ লেখা শেষ করো তাড়াতাড়ি আগে। সবাই একসাথে লেখা শেষ করো। লেখা শেষ করো। লেখা হয়েছে সবার? আচ্ছা একসাথে বোর্ডে দেখো সবাই একসাথে। স্টেপ 1-এ স্টেপ 2-তে ইনপুট n, স্টেপ 3-তে ইজ n mod 2 equal 0 কিনা। n কে 2 দিয়ে ভাগ করে দেখি তো 0 হয় কিনা। n কে 2 দিয়ে ভাগ করে 0 হতেও পারে, n কে 2 দিয়ে ভাগ করে 0 হতেও পারে। আচ্ছা n কে 2 দিয়ে ভাগ করে মানে তোমার সেই অজ্ঞাতনামা সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করে যদি ভাগশেষটা 0 হয়, তাহলে সেই সংখ্যাটা কি হয়? জোড় হয়। আর যদি n কে 2 দিয়ে ভাগ করে যদি ভাই ভাগশেষ 0 না হয়, যদি কিছু মিছু থাকে, তাহলে সেই সংখ্যাটা কি হয়? ভাই বিজোড় হয়। কথা বুঝছো কিনা বলো? ওই তো সবাই একসাথে স্টেপ 1-এ, কথা কয় না, স্টেপ 1-এ স্টেপ 2-তে ইনপুট, স্টেপ 3-তে ইজ n mod 2 equal 0 কিনা। দেখি n কে 2 দিয়ে ভাগ করে 0 হয় কিনা। n কে 2 দিয়ে ভাগ করে 0 হতেও পারে। যদি n কে 2 দিয়ে ভাগ করে 0 হয়, তাহলে ভাই আমরা প্রিন্ট ইভেন নাম্বার প্রদর্শন করব। তাহলে সেই সংখ্যাটাকে জোড় প্রদর্শন করব। আর যদি ভাইয়া নো হয়, যে না n ভাগ 2 equal to 0 নয়, তাহলে আমরা প্রিন্ট উড নাম্বার বিজোড় প্রদর্শন করব। লাস্ট স্টেপে কাজটি শেষ করব। বুঝিছো ভাই? বুঝিছো ভাই? আচ্ছা বোর্ডে তাকিয়ে দেখো ভাই। আচ্ছা এটার ফ্লোচারটা কেমন হবে দেখো সবাই একসাথে। স্টেপ 1-এ সবাই একসাথে স্টেপ 1-এ স্টেপ 2-তে ইনপুট। ইনপুট নেওয়ার জন্য কোন প্রতীক রে? সবাই একসাথে ইনপুট নেওয়ার জন্য সামুদ্রিক প্রতীক। এখন তোমাদের কাছে প্রশ্ন, বোর্ডে তাকিয়ে দেখো ভাই। এদিকে চল বল, ইজ n mod 2 equal 0 কিনা। n কে 2 দিয়ে ভাগ করে 0 হতেও পারে, সিদ্ধান্ত নেওয়া লাগবে না। n কে 2 দিয়ে ভাগ করে 0 হতেও পারে। আচ্ছা বোর্ডে তাকিয়ে দেখো, সিদ্ধান্ত নেওয়ার জন্য কোন প্রতীক মনে আছে? সলপল কোন প্রতীক রে? হীরক বা ডায়মন্ড আকৃতি। যে ভাই n mod 2 equal 0 কিনা। আসো n কে 2 দিয়ে ভাগ, সিদ্ধান্ত নেওয়া লাগবে ভাইয়া। n কে 2 দিয়ে ভাগ করে 0 হতেও পারে, আবার নাও পারে। সো যাই হোক, n কে 2 দিয়ে ভাগ করে যদি 0 হয়, যে হ্যাঁ n ভাগ 2 equal to 0, তাহলে কি করব? তাহলে সেই পাশে আমরা কি প্রদর্শন করব ভাইয়া? প্রিন্ট ইভেন। সেই পাশে আমরা জোড় প্রদর্শন করব। n কে 2 দিয়ে ভাগ করে যদি যে পাশে নো হবে, যে না n ভাগ 2 equal to 0 নয়, সেই পাশটাতে কি হবে ভাইয়া? বিজোড় প্রদর্শন করব। লেখো প্রিন্ট ওড। সবাই একসাথে রে, প্রিন্ট প্রিন্ট ওড। বোর্ডে তাকাও বাচ্চারা, দিকে সলপল। আমরা তো এখানে ইন্ট লিখতে পারি না, আমাদের সুন্দর একটা সংযোগ প্রতীক আছে না? বোর্ডে তাকাও, এদিকে
সুন্দর করে এদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসবা, নিয়ে এসে ফাইন করে সুন্দর করে কাজটি শেষ করে দিবা। কথা বুঝছো কিনা বলো? এই তো সুন্দর না? দেখো হাত চালু করো। সবাই একসাথে রে, তাহলে একটু বোর্ডে দেখো সবাই। স্টেপ 1 স্টার্ট। ভাইয়া প্রথমে শুরু করি। স্টেপ 2তে ইনপুট n। ভাই আমরা জানি না সংখ্যাটা কত, আমরা ধরলাম আমাদের সেই অজ্ঞাতনামা সংখ্যাটা হচ্ছে n। স্টেপ 3তে n মোড 2 ইকুয়াল টু 0 কিনা, n কে 2 দিয়ে ভাগ করে আমাদের শর্ত যাচাই করতে হবে যে 0 হয় কিনা। n কে 2 দিয়ে ভাগ করে 0 হতেও পারে। আচ্ছা n কে 2 দিয়ে ভাগ করে যদি 0 হয়, হ্যাঁ n ভাগ 2 ইকুয়াল টু 0, তাহলে আমরা প্রিন্ট ইভেন নাম্বার প্রদর্শন করব। n কে 2 দিয়ে ভাগ করে যদি 0 না হয়, যে না n ভাগ 2 ইকুয়াল টু 0 নয়, তাহলে আমরা প্রিন্ট উড নাম্বার প্রদর্শন করব। ভাই দুইটাকে কানেক্টর বা সংযোগ প্রতিটি একটা জায়গায় নিয়ে এসো, লাস্ট স্টেপে কাজটি শেষ করো। কথা বুঝছো কিনা? সবাই একসাথে শেষবারের মতো। স্টেপ 1-এ, স্টেপ 2তে ইনপুট, স্টেপ 3তে n মোড 2 ইকুয়াল, n কে 2 দিয়ে ভাগ করে 0 হতেও পারে, যদি হয় তাহলে জোর, আর যদি না হয় তাহলে বিজোড় প্রদর্শন করি। সবগুলোকে কানেক্টর বা সংযোগ প্রতিটি এক জায়গায় নিয়ে এসে কাজটি শেষ করি। কথা বুঝছো কিনা? 8 নাম্বার দাও। 8 নাম্বার দিয়ে লেখো সব একসাথে, 3টি সংখ্যার মধ্যে বৃহত্তর সংখ্যা নির্ণয়ের জন্য। অধ্যায় শেষ করে দেব, দাঁড়াও। 3টি সংখ্যার মধ্যে বৃহত্তর সংখ্যা নির্ণয়ের জন্য, 3টি সংখ্যার মধ্যে বৃহত্তর সংখ্যা নির্ণয়ের জন্য তোমাদের যাদের সরকারি আজিজুল কলেজ, সরকারি আজিজুল কলেজ সবাই লিখে রাখো, এই প্রশ্ন তোমাদের ইয়ার সেন্স পরীক্ষা 100% আসবে। এই যে 3টি সংখ্যার মধ্যে বৃহত্তর সংখ্যা নির্ণয়ের জন্য। এখন যদি কোনো স্যার যদি এই ক্লাসের ভিডিও দেখে থাকে, তাহলে হয়তো স্যার বলবি যে এই প্রশ্ন বাদ দিই। তাছাড়া এই প্রশ্ন বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আমি 100% বলে দিলাম, আর্টসের, কমার্সের, নয়তো বা সায়েন্সের এই প্রশ্নটা আসবেই আসবে। জি স্যার, এটা গতে আসবে অ্যালগোরিদম, ঘতে আসবে ফ্লোচার্ট, অথবা গতে অ্যালগোরিদম, ঘতে সি প্রোগ্রাম। বাবারে কি বলছি বুঝতে পারোনি? গ নাম্বারে একটা অংশ চাই, ঘ নাম্বারে একটা পার্ট চাই। গতে যদি ধরো অ্যালগোরিদম চাই, ঘতে তাহলে চাইলো ফ্লোচার্ট। কথা বোঝা নাই? অথবা গতে যদি চাই অ্যালগোরিদম, ঘতে চাইতে পারে সি প্রোগ্রাম। আচ্ছা, এই সবাই একসাথে প্রশ্ন কি বলো? সবাই একসাথে প্রশ্ন কি রে? 3টি সংখ্যার মধ্যে বৃহত্তর সংখ্যা নির্ণয়ের জন্য। এটার পাশে ব্র্যাকেট দিয়ে লিখে রাখো গভর্নমেন্ট আজিজুল কলেজে 100% আসবে। লিখছো? মজিবুর, তোমরা কোন কলেজ? বিজিসি বগুড়া গভর্নমেন্ট কলেজে লিখবে হচ্ছে। আচ্ছা ওই দিন আসুক ভাই, একটু সময় লাগবে। 14 নম্বর প্রশ্নটা আসতে পারে তোমাদের। ওদের আসবে হচ্ছে, ওদের প্রশ্নটা আসবে কি যে বগুড়া গভর্নমেন্ট কলেজে আসবে হচ্ছে একটি বর্ষ অধিবর্ষ কিনা তা নির্ণয়ের জন্য। এটা আসবে। ওদের আসবে 2টি সংখ্যার গসাগু এবং লসাগু নির্ণয়ের জন্য, যেগুলো সারা জীবনে কলেজে করাবে না, বাট আসবে, পরীক্ষায় আসবে। বুঝছো? ওগুলো এদের চাইতে একটু বেশি সহজ তো। ওগুলো মজিবুর রহমান কি আসবে ওটা বলা যায় না। কেন? কারণ মজিবুর রহমানের প্রশ্নগুলো উপরে থেকে আসে তো, বুঝছো? মানে আধ্যাত্মিক লেভেলের প্রশ্নগুলো হয়, ওই জন্য মজিবুরের প্রশ্ন বলা যাবে না। কিন্তু আজিজুল কলেজে আমি বলে রাখি ভাই, যে ইয়ার সেন্স পরীক্ষা আছে সামনে, ইয়ার সেন্স পরীক্ষায় এই প্রশ্নটা আসবে, এটার সম্ভাবনা 1 কোটি%, মানে আসবেই। বিগত 5 বছরে 6 বছরে কোনোবার মিস হয়নি। আচ্ছা সলপল বোর্ডে প্রশ্নে বলা হচ্ছে 3টি সংখ্যার মধ্যে বৃহত্তর সংখ্যা নির্ণয়ের জন্য। সলপল সবাই একসাথে স্টেপ 1-এ, এ বাবা বোর্ডে তাকাও। স্টেপ 1-এ স্টার্ট। স্টেপ 2-তে ইনপুট এবিসি। আর চালু করো। স্টেপ 3-তে লেখো ইজ এ greater than B and C, যদি yes হয় তাহলে প্রিন্ট এর মানটা প্রদর্শন করবে, আর যদি নো হয় তাহলে নেক্সট স্টেপে যাবে। 4 নাম্বার স্টেপে is B greater than A and C, যদি yes হয় তাহলে ভাই প্রিন্ট বির মানটা প্রদর্শন করবে, আর যদি নো হয় তাহলে নেক্সট স্টেপে যাবে
পঞ্চম ধাপে শুধু শুধু লেখো প্রিন্ট, বোর্ডে দেখে লেখো, মাস্তানি করে নিজে নিজে লেখো না, ভুল করো না যেন। প্রিন্ট সি। ষষ্ঠ ধাপের স্যার কাজটি শেষ করি, সবাই একসাথে হাত চালু করো। সবাই একসাথে বোর্ডে দেখো ভাই। স্টেপ 1-এ কথা কাউরে, স্টেপ 1-এ, স্টেপ 2-তে ইনপুট এবিসি। তোমাদের কাছে প্রশ্ন, ভাইয়া স্টেপ 2-তে ইনপুট এবিসি নিছো কেন? ভাই আমরা তো জানি না সংখ্যা তিনটা কি কি, আমরা ধরছি একটা সংখ্যা এ, একটা সংখ্যা বি, আর একটা সংখ্যা সি। ভাইয়া পরীক্ষায় কি সংখ্যা বলে দেওয়া থাকবে? আরে না, সংখ্যা বলে দেওয়া থাকলে তো তুমি এমনি বলতেই পারবা যে স্যার এটা বড়, ওটা বড়, তারপর ওটা বড়, বাট বলে দেওয়া থাকে না বেশিরভাগ ক্ষেত্রে। তো যাই হোক, এই জন্য আমরা ধরে নিয়েছি একটা সংখ্যা এ, একটা বি, আর একটা সি। স্টেপ 3-তে ইজ এ গ্রেটার দেন বি অ্যান্ড সি, মানে কি ভাইয়া এ কি বি এবং সির সাথে বড় কি না। আমরা এ কে প্রথমে বি এবং সির সাথে কম্পেয়ার করব। যদি ইয়েস হয় যে হ্যাঁ এ বি এবং সির সাথে বড়, তাহলে আমরা প্রিন্ট টেপে এর মানটা প্রদর্শন করব। আর যদি নো হয় তাহলে নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে গিয়ে 4 নম্বর ধাপে ইজ বি গ্রেটার দেন এ অ্যান্ড সি, মানে কি ভাই বি কি এ এবং সির চেয়ে বড়? যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট বি, যদি না হয় তাহলে নেক্সট স্টেপ। পঞ্চম ধাপে গিয়ে শুধু শুধু প্রিন্ট সি। কেন স্যার? সি কে তো এ বির সাথেও এর সাথেও কম্পেয়ার করছো, সি কে তো আবার যে বির সাথেও কম্পেয়ার করছো, ওই জন্য সি কে আবার আলাদাভাবে কম্পেয়ার করার সুযোগ নাই যে ইজ সি গ্রেটার দেন ওটা দেন ওইটা। কেন স্যার? তো সি কে তো এর সাথেও কম্পেয়ার করছো, বির সাথে কম্পেয়ার করছো, ওই জন্য শুধু শুধু পঞ্চম ধাপে প্রিন্ট সি। ষষ্ঠ ধাপে কাজটি শেষ করি সবাই একসাথে। স্টেপ 1-এ, স্টেপ 2-তে ইনপুট, স্টেপ 3-তে ইজ এ গ্রেটার দেন, মানে কি ভাই এ কি বি এবং সির চেয়ে বড়? যদি এস হয় তাহলে প্রিন্টে, না হলে নেক্সট স্টেপ। 4 নম্বর ধাপ ইজ বি গ্রেটার দেন, মানে কি বি কি এ এবং সির চেয়ে বড়? যদি এস হয় তাহলে প্রিন্ট বি, না হলে নেক্সট স্টেপ। পঞ্চম ধাপে ভাই শুধু শুধু প্রিন্ট সি। ষষ্ঠ ধাপে কাজটি শেষ করি ভাই। এটার ফ্লোচার্টটা যদি তোমরা দেখো, অ্যালগরিদমটা তোমাদের কাছে আরো পানির মতো সহজ মনে হবে, তবে এটার ফ্লোচার্টের জন্য যথেষ্ট জায়গা লাগবে। একটু ভালো করে বোর্ডে লক্ষ্য করো, একসাথে লেখো কিন্তু জায়গা লাগবে, মাঝখান থেকে লেখা শুরু করো বোর্ডে। বাচ্চারা সবাই একসাথে স্টেপ 1-এ কথা বলো, কথা বলো। স্টেপ 1-এ স্টার্ট। ভাইয়া শুরু করি। স্টেপ 2-তে বলো ইনপুট এ বি সি। স্টেপ 3-তে ভাই প্রথমে বোর্ডে তাকাও, এ কে বির সাথে কম্পেয়ার করবে। বোর্ডে তাকাও, এ কে বির সাথে কম্পেয়ার করবে। হ্যাঁ, এ কে বির সাথে কম্পেয়ার করে যদি এস হয় যে হ্যাঁ এ বির চাইতে বড়, তোমরা সেই পাঁচটাতে আবার এ কে সির সাথে কম্পেয়ার করবে। আর যে পাঁচটাতে তোমরা নো লিখবে যে না ভাইয়া এ বির চাইতে বড় নয়, সেই পাঁচটাতে আবার বি কে সির সাথে কম্পেয়ার করবে। বোর্ডে বি কে সির সাথে কম্পেয়ার করবে। তোমরা আগে লেখো, আমি বুঝায় বলবো ভাই, তোমরা আগে লেখো, দ্রুত লেখো, অনেকের প্রাইভেট আছে, শেষ করো, দ্রুত লেখো। এ বাবা তোমরা আগে লেখো তো, লক্কর সকর করো না। লেখা শেষ করে বোঝা বলছি, আগে লেখো, আগে লেখো, দ্রুত লেখো, সাধ্যের মধ্যে সর্বোচ্চ দ্রুত লেখার চেষ্টা করো। রাখা হয়েছে রে, বলছি না যে আজ কলেজে আসবে, তাহলে বোঝা লাগবে না, প্রশ্ন সহজ আছে। শেষ করো। আরে ভাই লেখো না, এটা কোনটা? এইজ গ্রেটার ভাই যা আছে লেখো, তুমি আগে লেখো না, ও তো কথা করছে, ওকে আগে লিখছো কিনা তাই বল। লেখা শেষ? আচ্ছা বোর্ডে দেখো, শোনো, শেষ করো ভাই, বোর্ডে যা আছে তাই দেখে দেখে লেখো। কোনটা দেওয়া নাই দাও।
দাও, দিলে হবে, সমস্যা নেই। মানে তুমি চাচ্ছ যে এখানে দিতে, দাও না, সমস্যা কি? ও একই তো, দিলে কি আর না দিলে কি, এমনি তো হয়ে আছে। আচ্ছা, লেখা হয়েছে কিনা বলো সবাই একসাথে। বোর্ডে দেখো ভাই, বোর্ডে প্রশ্নের মধ্যে বলা হচ্ছিল তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তর সংখ্যা কিভাবে নির্ণয় করা যায়, সেটা নির্ণয়ের জন্য অ্যালগরিদম আমরা লিখছি। কতটুকু বুঝতে জানি না, বাট ফ্লো চার্টে দেখলে আমার মনে হয় অ্যালগরিদমটা বোঝা তোমাদের জন্য সবচেয়ে বেশি ইজি হবে। সবাই একসাথে স্টেপ ওয়ানে, বাবা স্টেপ ওয়ানে, এই যে পিছনের ব্যাচ মাথা তুলো রে, বোর্ডে তাকাও। সবাই একসাথে স্টেপ ওয়ানে, স্টেপ টুতে ইনপুট, স্টেপ থ্রিতে এ কে বির সাথে কম্পেয়ার করবে। ভাই প্রশ্ন করো কেন? কারণ হচ্ছে ভাই এখানে যে তিনটা চলক নিচ্ছে, একসাথে তিনটা চলকের গ্রেটার দেন চিহ্ন বা লেস দেন চিহ্ন দিয়ে কম্পেয়ার করার সুযোগ নাই এখানে। এই জন্য তোমাকে প্রথমে একটার সাথে একটার, একটার সাথে একটার, একটার সাথে একটার, একটার সাথে একটার কম্পেয়ার বা তুলনা করে দেখতে হবে। তো যাই হোক, আমরা স্টেপ ওয়ান স্টার্ট শুরু করছি। স্টেপ টু ইনপুট এ বি সি নিছি। কেন ভাইয়া? আমরা জানি না সংখ্যা তিনটা কি কি। আমরা ধরলাম একটা সংখ্যা এ, একটা সংখ্যা বি, একটা সংখ্যা সি। তারপরে স্টেপ থ্রিতে আমরা প্রথমে এ কে বির সাথে কম্পেয়ার বা তুলনা করার চেষ্টা করেছি। প্রথমে আমরা এ কে বির সাথে কম্পেয়ার করেছি। সবাই একসাথে এ কে বির সাথে কম্পেয়ার করেছি। কেন? কারণ হচ্ছে ভাই একসাথে তো তিনটা চলকের কম্পেয়ার করতে পারি না, আমাকে একটার সাথে একটার, একটার সাথে একটার, একটার সাথে একটার, একটার সাথে একটার কম্পেয়ার বা তুলনা করে সিদ্ধান্ত নিতে হবে। তো যাই হোক, প্রথমে আমরা সিরিয়াল অনুসারে দেখো এ কে বির সাথে কম্পেয়ার করার চেষ্টা করেছি, যে দেখি তো এ বির সাথে বড় কিনা। যদি এ বির চাইতে বড় হয়, ইয়েস হয়, যে পাঁচটাতে আমরা ইয়েস লিখবো যে হ্যাঁ এ বির চাইতে বড়, সেই পাঁচটাতে আমরা আবার এ কে সির সাথে কম্পেয়ার করব। সবাই একসাথে এ কে সির সাথে কম্পেয়ার করব। এ কে বির সাথে কম্পেয়ার করে যে পাঁচটাতে আমাদের নো হবে, যে না এ বির চাইতে বড় নয়, এ বির চাইতে বড় নয়, সেই পাঁচটাতে আমরা বি কে সির সাথে কম্পেয়ার করব। এ কে সির সাথে কম্পেয়ার করে যদি ইয়েস হয় যে হ্যাঁ এই বড়, তাহলে আমরা প্রিন্টে এর মান প্রদর্শন করব। আর যদি নো হয় তাহলে প্রিন্ট সির মান প্রদর্শন করব। বি কে সির সাথে কম্পেয়ার করে যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট বির মান প্রদর্শন করব। আর যদি নো হয় তাহলে সির মান প্রদর্শন করব। সবগুলোকে কানেক্টর বা সংযোগ পদ্ধতিতে এক জায়গায় নিয়ে আসবো, কাজটি শেষ করব। সবাই একসাথে স্টেপ ওয়ানে, স্টেপ টুতে ইনপুট, স্টেপ থ্রিতে এ কে বির সাথে কম্পেয়ার করি। কেন স্যার? একসাথে তো আমি তিনটা চলকের কম্পেয়ার করতে পারবো না, আমাকে একটার সাথে একটার, একটার সাথে একটার, একটার সাথে একটার কম্পেয়ার করতে হবে। সো প্রথমে আমরা একে বির সাথে কম্পেয়ার করছি। একে বির সাথে কম্পেয়ার করে যদি ইয়েস হয় তাহলে একে সির সাথে কম্পেয়ার করবে, আর যদি নো হয় তাহলে বি কে সির সাথে কম্পেয়ার করবে। একে সির সাথে কম্পেয়ার করে যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট এর মান প্রদর্শন করবে, না হলে সির মান প্রদর্শন করবে। বি কে সির সাথে কম্পেয়ার করে যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট বির মান প্রদর্শন করবে। এ রনি, বি কে সির সাথে কম্পেয়ার করে যদি নো হয় তাহলে সির মান প্রদর্শন করবে। সবগুলোকে কানেক্টর বা সংযোগ পদ্ধতি এক জায়গায় নিয়ে আসবে, কাজটি শেষ করবে। খাতা রেডি করো, একটা প্রশ্ন লিখে নাও।